বন্ধু, এই পৃথিবীতে সহজ আর কঠিন বলে কিছু নেই। যেটা আমরা পারি সেটা আমাদের সহজ মনে হয়, আর যেটা আমরা পারি না সেটা আমাদের কঠিন মনে হয়। এবার প্রশ্ন হলো, কেন কোনো জিনিস আমাদের কঠিন মনে হয়? কারণ আমরা সেটার অনুশীলন বা প্র্যাকটিস করি না। এই সহজ আর কঠিনের মাঝখানে শুধু একটাই জিনিস দাঁড়িয়ে আছে, সেটা হলো প্র্যাকটিস বা অনুশীলন। প্র্যাকটিস বলতে সোজা কথায় একই কাজকে বারবার করা, আর ততক্ষণ পর্যন্ত করে যাওয়া যতক্ষণ না আমরা সেই কাজে পারদর্শী হয়ে উঠছি। তাই তো বিখ্যাত মার্শাল আর্টিস্ট ব্রুস লি বলেছিলেন, আমি সেই মানুষটিকে ভয় পাই না যে 10,000 কিক প্র্যাকটিস করেছে, বরং আমি সেই মানুষটিকে ভয় পাই যে একটি কিক 10,000 বার প্র্যাকটিস করেছে। যখন আমরা একই কাজকে বারবার করব, তখন আমাদের মস্তিষ্কে তার একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ফলে ধীরে ধীরে সেই কাজ আমাদের সহজ মনে হবে, আর আমরা সেই কাজে চমৎকার করে উঠব। আমরা যদি শুরু থেকে আমাদের জীবনকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারব সোজা হয়ে দাঁড়ানোটাও একসময় আমাদের জন্য সহজ ছিল না। প্রথম আমরা যখন দাঁড়ানোর চেষ্টা করতাম, তখন আমরা একবার নয় 1000 বার পড়ে যেতাম। তারপর দেওয়াল বা কোনো কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করতাম। এরপর যখনই আমরা সেটা ছেড়ে দিতাম, তখন আমরা পুনরায় পড়ে যেতাম। এইভাবে ছোটবেলায় আমরা কতবার পড়ে গিয়েছিলাম তার কোনো হিসাব নেই। কিন্তু আমরা একটা জিনিস করে যেতাম, সেটা হলো দাঁড়ানোর চেষ্টা। এর জন্য কতবার আঘাত পেতাম, হাতে পায়ে চোট লাগতো, কিন্তু তাও আমরা চেষ্টা চালিয়ে যেতাম। আর একটা সময় পর আমরা দাঁড়াতে শিখে গিয়েছিলাম। তারপর দাঁড়ানো তো দূরের কথা, চলতে শুরু করেছিলাম, তারপর দৌড়াতে শুরু করেছিলাম। আর আজ দাঁড়ানো বা দৌড়ানোটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এখন আমরা এক পায়েও দাঁড়াতে পারি, আর ঘন্টায় 44 কিলোমিটার গতিতে দৌড়াতেও পারি। এটা কি করে সম্ভব হলো? কেবল আর কেবল অনুশীলন বা প্র্যাকটিস থেকে। তারপর একটু বড় হতেই সাইকেল চালানোর চেষ্টা করতাম। তখনও ভেবে দেখুন, সাইকেল চালানোটা কি সহজ ছিল? না, বরং বেশ কঠিন ছিল। প্রথম চালানো তো দূরের কথা, সাইকেলটাকে ব্যালেন্স করে ধরে রাখতে পারতাম না। তারপর ধীরে ধীরে সাইকেলকে ব্যালেন্স করতে শিখেছিলাম। তারপর ঠেলে ঠেলে নিয়ে যেতাম। তারপর এক পা ফাঁসিয়ে হাফ প্যাডেলে চালাতে শিখলাম। তারপর সিটে উঠে চালাতে শিখলাম। আর আজ হাত ছেড়ে চালাতে বললেও চালিয়ে দেব। এটা কি করে সম্ভব হলো? প্র্যাকটিস বা অনুশীলন থেকে। দেখতে গেলে সাইকেল চালানোটা এতটাও সহজ কাজ নয়, কারণ সাইকেলকে প্রথমে ব্যালেন্স করতে হয়, তারপর চালাতে হয়। গাড়িকে দাঁড় করিয়ে রাখলে দাঁড়িয়ে থাকবে, কারণ গাড়ির 4টে চাকা থাকে। কিন্তু সাইকেলকে দাঁড় করাতে হলে স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করাতে হবে। কিন্তু এই কঠিন কাজটাও অনুশীলন বা প্র্যাকটিসের মাধ্যমে আজ কত সহজ হয়ে উঠেছে। কতবার পড়েছি, কত আঘাত পেয়েছি, কিন্তু তাও আমরা দ্বিতীয়বার উঠে আবার চেষ্টা করেছি। তবেই আজ সেটা আমাদের কাছে এত সহজ হয়ে উঠেছে। এছাড়া ম্যাজিকের কথা ভাবুন। যখন কোনো ম্যাজিশিয়ান আমাদের ম্যাজিক দেখায়, তখন আমাদের মনে হয় এটা কি করে সম্ভব, এটা তো অস্বাভাবিক। কিন্তু সেটার পিছনেও এই একটাই জিনিস থাকে, সেটা হলো প্র্যাকটিস বা অনুশীলন। ম্যাজিশিয়ান আমাদের কয়েক মিনিটের জন্য যে খেলাটা দেখায়, সেটাকে রপ্ত করতে সে কয়েক বছর প্র্যাকটিস করে। প্র্যাকটিস করে করে সে সেটাতে এতটা পারদর্শী হয়ে ওঠে যে আমাদের চোখের সামনে আমাদের চোখকে ধুলো দিতে পারে। এই সব কিছুই প্র্যাকটিসের কামাল, আর কিছু নয়। তাছাড়া ভাবুন, ক্রিকেট খেলাতে যখন কোনো বোলার 150 কিলোমিটার বেগে বল করে, তখন কোনো ব্যাটসম্যান কি করে সেই বলকে খেলে? আপনি সেই বলকে ঠিকভাবে দেখতে পাবো না, অথচ একজন ব্যাটসম্যান সেই বলকে 4-6 মারে। এটা কি করে সম্ভব? উত্তর একটাই, অনুশীলন বা প্র্যাকটিস। কোনো ম্যাচ খেলার আগে তারা ঘন্টার পর ঘন্টা নেটে প্র্যাকটিস করে, 1000টা বলকে ফেস করে। এইভাবে বছরের পর বছর প্র্যাকটিস করে করে 150 কিলোমিটার বেগে আসা বলকেও অনায়াসে খেলতে পারে। এটাতে কোনো রকেট সায়েন্স নেই, আছে কেবল অনুশীলন বা প্র্যাকটিসের কামাল। কোনো ব্যাটসম্যান যদি বছরের পর বছর প্র্যাকটিস না করে, তাহলে সে যত বড়ই ব্যাটসম্যান হোক না কেন, আর খেলতে পারবে না। হিন্দিতে একটা কথা আছে, করত করত অভ্যাসকে জড়মতি হত সুজান। মানে নিরন্তর অনুশীলনের মাধ্যমে একজন বোকা বা নিস্তেজ মানুষও বুদ্ধিমান বা জ্ঞানী হয়ে ওঠে।
আমরা কোনো গায়ক বা গায়িকাকে এত সুন্দর গান গাইতে দেখে অবাক হয়ে যাই আর ভাবি সে কি করে গাইছে, এটা নিশ্চয়ই তার ট্যালেন্ট। না বন্ধু, এটা তার প্র্যাকটিসের কামাল। আমরা শুধু রেজাল্ট দেখি, তাই আমাদের এটা অস্বাভাবিক লাগে। আসলে এই সব কিছুই প্র্যাকটিসের কামাল। একজন অভিনেতার অভিনয় দেখে আমরা ভাবুক হয়ে উঠি, ইমোশনাল হয়ে উঠি আর ভাবি কি ট্যালেন্টেড অভিনেতা। একজন ডান্সার যখন ডান্স করে সেটা দেখে আমরা আশ্চর্য হয়ে উঠি আর ভাবি এটা কি করে সম্ভব। একজন ম্যাথামেটিশিয়ান যখন সেকেন্ডের মধ্যে কোনো ম্যাথকে সলভ করে দেয় আমরা ভাবি সে কত জ্ঞানী। একজন পেন্টার যখন কয়েক মিনিটের মধ্যে কোনো ছবি এঁকে ফেলে তখন আমরা ভাবি সে কত ট্যালেন্টেড। একজন টাইপিস্ট যখন স্পিডে টাইপ করে তখন আমরা ভাবি কি ট্যালেন্টেড মানুষ। একজন স্পিকার বা বক্তা যখন স্টেজে উঠে কথা বলে তখন আমরা ভাবি এত লোকের সামনে কি করে সে এত সুন্দরভাবে কথা বলছে, অথচ আমি স্টেজে উঠলেই হাঁটু কাঁপে। নিশ্চয়ই এটা তার ট্যালেন্ট। কিন্তু না, এই সব কিছুর পিছনে কেবল একটাই সূত্র কাজ করে, সেটা হলো প্র্যাকটিস বা অনুশীলন। আমরা এটা বুঝি না হাঁটু যেমন আমাদের কেঁপেছিল তাদেরও কেঁপেছিল। শুধু পার্থক্য এইটুকু, আমাদের যখন হাঁটু কেঁপেছিল, গলা শুকিয়ে গিয়েছিল, তখন আমরা স্টেজে উঠাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারা ছাড়েনি। তারা নিরন্তর প্র্যাকটিস করে গিয়েছিল। লোক হেসেছিল, ঠাট্টা করেছিল, তাও তারা চেষ্টা চালিয়ে গিয়েছিল, কারণ তারা জানতো আজ যারা হাসছে একদিন তারাই আমার জন্য হাততালি দিবে। সত্যি কথা বলতে তাদের ট্যালেন্ট কম ছিল আর প্র্যাকটিস বেশি ছিল। চলুন কিছু আরও রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করি প্র্যাকটিস বা অনুশীলনের জাদু। মাইকেল ফেলপস হলেন একজন বিখ্যাত আমেরিকান সাঁতারু এবং অলিম্পিক ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়াবিদ। তিনি 28টি অলিম্পিক পদক জিতেছেন, যার মধ্যে 23টি স্বর্ণপদক রয়েছে। তিনি 2008 বেইজিং অলিম্পিকে 8টি স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেন। একবার তিনি কোনো স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন, তখন এক পত্রকার তাকে বলে, আপনি ভীষণ লাকি। একটা মানুষ সারা জীবনে যেটা করতে পারেনি সেটা আপনি কিছু বছরে করে দেখিয়েছেন। তখন তিনি বলেন, আপনিও করতে পারবেন, ইনফ্যাক্ট আপনি আমার থেকেও ভালো করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে রোজ 10 থেকে 12 ঘন্টা জলে সাঁতার কাটতে হবে। আমি রোজ জলের মধ্যে 8 থেকে 10 ঘন্টা প্র্যাকটিস করি। আপনিও যদি রোজ 10 থেকে 12 ঘন্টা অনুশীলন করেন তাহলে আপনি আমাকেও পিছনে ফেলে দেবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এছাড়া মেজর ধ্যানচাঁদ ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড়, যাকে হকির জাদুঘরও বলা হয়। তার অসাধারণ খেলা এবং গোল করার দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তিনি 1928, 1932 এবং 1936 সালের অলিম্পিকে ভারতীয় হকি দলকে স্বর্ণপদক জেতাতে সাহায্য করেন। ছোটবেলা থেকেই ধ্যানচাঁদের হকি খেলার প্রতি আগ্রহ ছিল, তাই সেনাবাহিনীতে যোগদানের পরও তিনি হকি খেলা চালিয়ে যান, যার ফলে তার দক্ষতা ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি 1926 সাল থেকে 1948 সাল পর্যন্ত ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং এই সময়ে তিনি 185টি ম্যাচে 400-র বেশি গোল করেন। তার খেলা এতটাই প্রভাবশালী ছিল যে অনেক সময় তার লাঠিটিকে পরীক্ষা করে দেখা হতো যে তার লাঠিতে কোনো চুম্বক লাগানো আছে কিনা। আসলে তার হকি স্টিকে কোনো চুম্বক লাগানো ছিল না, লাগানো ছিল তো কেবল আর কেবল অনুশীলন। তিনি ট্রেনের লাইনের উপর প্র্যাকটিস করতেন আর চেষ্টা করতেন যাতে বলটা লাইন থেকে পড়ে না যায়। 1936 সালের বার্লিন অলিম্পিকের ফাইনালে জার্মানির বিরুদ্ধে তার খেলা দেখে স্বয়ং হিটলার মুগ্ধ হয়েছিলেন এবং তাকে জার্মানির নাগরিকত্ব এবং সেনাবাহিনীতে উচ্চ পদ গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ধ্যানচাঁদ তা প্রত্যাখ্যান করেন। মেজর ধ্যানচাঁদ শুধু একজন হকি খেলোয়াড় নন, তিনি ছিলেন একজন আইকন এবং ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তার সম্মানে ভারত সরকার তার নামে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রবর্তন করেছে, যা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এছাড়া পাবলো পিকাসো ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী। তিনি 20 শতাব্দীর বিখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে একজন ছিলেন। একবার তিনি নিউ ইয়র্কের রাস্তায় ঘুরছিলেন, সেখানে তার সাথে এক মহিলার সাক্ষাৎ হয়। মহিলাটি তাকে দেখেই চিনতে পারে
যে তিনি বিখ্যাত চিত্রকার পাবলো পিকাসো। তখনই মহিলাটি একটি কাগজ ও পেন্সিল নিয়ে দৌড়ে তার কাছে যায় আর বলে, স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনিই সেই বিখ্যাত চিত্রকার পাবলো পিকাসো। আমি আপনার খুব বড় একজন ফ্যান। আপনি আমার জন্য একটা ছবি এঁকে দিতে পারবেন? পাবলো পিকাসো তখন পেন্সিল দিয়ে সেই কাগজের ওপর 30 সেকেন্ডে একটি ছবি এঁকে মহিলাটিকে দিয়ে বলেন, এই নিন, এটা আপনার জন্য। এর মূল্য প্রায় 50 লক্ষ টাকা। প্রথমে তো মহিলাটি বিশ্বাসই করতে পারছিল না যে একটা মানুষ 30 সেকেন্ডে কি করে একটি 50 লক্ষের পেন্টিং আঁকতে পারে। তারপর মহিলাটি সেই পেন্টিংটি নিয়ে একটি স্টোরে যায় যেখানে বিভিন্ন দামি দামি পেন্টিং বেচাকেনা হতো। পেন্টিংটি দেখেই স্টোর কিপার বলে, ম্যাডাম, এটা তো পাবলো পিকাসোর পেন্টিং। এটার জন্য আমি আপনাকে 50 লক্ষ টাকা দিতে পারি যদি আপনি বিক্রি করতে চান। মহিলাটি আশ্চর্য হয়ে গেল। তারপর সে পেন্টিংটি নিয়ে সেখান থেকে চলে গেল আর ভাবতে লাগলো, আমি কি করে পাবলো পিকাসোর সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করব। সে হন্যে হয়ে পাবলো পিকাসোকে খুঁজতে থাকে। একদিন মহিলাটি একটি হোর্ডিংয়ে দেখে কোনো এক জায়গায় একটি পেন্টিং এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাবলো পিকাসো সেখানে আসছেন। মহিলাটি আর দেরি না করে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় আর পাবলো পিকাসোকে বলে, স্যার, আপনি আমায় চিনতে পারছেন? কিছুদিন আগে আপনি আমাকে একটা পেন্টিং এঁকে দিয়েছিলেন। পাবলো পিকাসো বলেন, হ্যাঁ, আমার মনে পড়ছে। তখন মহিলাটি বলে, আপনি ঠিকই বলেছিলেন, সেই পেন্টিংটির মূল্য সত্যি সত্যি 50 লক্ষ টাকা। পাবলো পিকাসো তখন হেসে বলেন, হ্যাঁ, আমি জানি, কারণ আমি সেটা এঁকেছি। তারপর মহিলাটি বলে, স্যার, আমিও শিখতে চাই যে 30 সেকেন্ডে কিভাবে একটি 50 লক্ষের পেন্টিং আঁকা যায়। তখন পাবলো পিকাসো বলেন, ম্যাডাম, যেটা আপনি 30 সেকেন্ডে আঁকতে দেখেছিলেন সেটা শিখতে আমার 30 বছর সময় লেগেছে। এক কথায়, এটা আমার 30 বছরের প্র্যাকটিসের ফল। আপনি এটা 30 সেকেন্ডে কোনোদিনও শিখতে পারবেন না। বন্ধু, আপনি আপনার আশেপাশে যা কিছু দেখে অবাক হয়ে যান তার মধ্যে বেশিরভাগটাই হয়ে ওঠে এই প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমে। ছোট থেকে বড় সব কিছুতেই প্র্যাকটিস থাকে, কঠোর অনুশীলন থাকে, আর আমরা সেটাকে ম্যাজিক মনে করি। তাই আপনি প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমে সব কিছু করতে পারেন। প্রথম প্রথম আপনারও মনে হবে, দূর, আমার দ্বারা কিছু হবে না। ঠিক যেমন ছোটোবেলায় সাইকেল চালানোর সময় মনে হতো। আপনি বারবার ব্যর্থ হবেন, কিন্তু আপনাকে প্র্যাকটিস ছাড়া চলবে না। তারপর আপনি একদিন সেই কাজে এতটা পারদর্শী হয়ে উঠবেন যেটা আপনার কাছে নস্যি মনে হবে আর অন্যের কাছে ম্যাজিক। তাই আপনি যেই কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, সেটাকে নিয়ে এত প্র্যাকটিস করুন, এত অনুশীলন করুন, যাতে সেই কাজে আপনি পারফেক্ট হয়ে ওঠেন, উদাহরণ হয়ে ওঠেন। একটা কথা মনে রাখবেন, কেউই মায়ের পেট থেকে কিছু শিখে আসেনি। সবাই প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমেই শিখে আর পারফেক্ট হয়। তাই আপনি কেবল নিরন্তর প্র্যাকটিস করে যান, দেখবেন সফলতা আপনার কাছে ঠিক একদিন ধরা দেবে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।